efficiency for reliance and consumption as major prosperity. নমস্কার বন্ধুরা, আজ একটাই প্রশ্ন, কেন বাইরের শক্তি এসে কি বলে দেবে যে আমাদের ঘরের চার দেওয়াল কেমন হবে? নিউ ইয়র্কে বসা কোনো ব্যক্তি, জেনেসভায় ঠান্ডা হাওয়া খাওয়া কোনো অফিসার, কোনো আমেরিকান সিনেটর কি ঠিক করবেন যে ভারত তার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে কি দেবে না? যদি কেউ বলে হ্যাঁ, তবে বুঝে নিন সে হয়তো গোলাম না হয় গদ্দার। তৃতীয় কোনো পথ নেই। বন্ধুরা, আজ ভারতের পূর্ব সীমান্তে যা হচ্ছে তা শুধু বেড়া দেওয়া কাজ নয়, এটি একটি ঘোষণা, এটি একটি গর্জন, একটি তুফান যা জানান দিচ্ছে যে ভারত এখন আর সেই দেশগুলোর সারিতে দাঁড়াবে না যারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের নিরাপত্তা সওদা করে। কাঁটাতার লাগানো হচ্ছে, একটি একটি করে তার মাটিতে পোতা হচ্ছে, আর যাদের ঘুম তারগুলোকে কেড়ে নিয়েছে, যাদের হোশ এই তারগুলোকে উড়িয়ে দিয়েছে, যাদের পুরো ব্যবসা এই তারগুলোর কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, তারা আজ নিউ ইয়র্ক, লন্ডন, জেনেভা, প্যারিসে বসে কান্নাকাটি করছে। তাদের মধ্যে কান্না তো শুরু হবেই, মানবাধিকারের কান্না, গণতন্ত্রের কান্না, বাংলাদেশিদের কান্না। আসলে কারোর কিছু হচ্ছে না, আসল কথা হলো তাদের স্বার্থ মরছে, মানুষ নয়। সেই ব্যবসাটা মরছে যা বছরের পর বছর ধরে ওই খোলা সীমান্তে বেঁচেছিল, নকল নোটের, অস্ত্রের, ড্রাগসের, মানব পাচারের। সে সব কিছু এখন বন্ধ হবে, তাই তো তারা পাগলের মতো খেপে গেছে। আপনারা যদি চান ভারত কখনো না নমিত হোক, কখনো কারো চাপে না আসুক, তবে এখনই কমেন্ট বক্সে গর্জে লিখুন ভারত মাতা কি জয়। আর এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাথে এটাও জানান আপনারা পৃথিবীর কোন কোন কোনায় থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন এই ভিডিওটিকে। তো বন্ধুরা, পুরো খেলাটা তখনই শুরু হয়ে গেল যখন বাংলাদেশ সরাসরি রাষ্ট্রপুঞ্জের দরজায় গিয়ে পৌঁছালো। বাংলাদেশে গিয়ে তারা বলল ভারত আমাদের সীমান্তে বেড়া দিচ্ছে, এটা একটি মানবাধিকারের লঙ্ঘন, এটিকে আটকান, থামান। ভারতকে থামাতে বলা হচ্ছে। এখন এর গভীরে গেলে আপনারা চমকে উঠবেন, বাংলাদেশে এটা বলছে যে ভারতের এই বেড়া দেওয়ার কারণে আমাদের মানুষরা সমস্যায় পড়ছে। একবার একটু ভাবুন, আপনার ঘরে চোর ঢুকছে, আপনি দরজা বন্ধ করছেন, আর ওই দিক থেকে প্রতিবেশীরা এসে বলছে বন্ধ করো না, এতে চোরের সমস্যা হচ্ছে। শুনতে কতটা হাস্যকর লাগে না এই কথাটা? কিন্তু বন্ধুরা, এটি হাসির কথা নয়, এটি একটি সুপরিকল্পিত আর দীর্ঘ সময় ধরে চলে আসা ষড়যন্ত্র। আর সবচেয়ে বড় কথা, রাষ্ট্রপুঞ্জের কোনো বৈঠক না ডেকে, কোনো নিরেট তথ্য সামনে না রেখে, কোনো তদন্ত না করে, কোনো নিরপেক্ষ ভোটাভুটি ছাড়াই সরাসরি ভারতের এই অভিযানের ওপর নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা শুরু করে দিল তারা। এখন এই অংশটিকে বুঝুন, এটি সেই রাষ্ট্রপুঞ্জ যা উগান্ডায় গণহত্যা হতে দেখেছে। যখন এক জাতি অন্য জাতিকে নির্বিচারে হত্যা করলো, তখন তারা কি করেছিল? সেখানে উপস্থিত কি ছিল? শুধু দেখতেই থাকলো আর কেবল রিপোর্ট পর রিপোর্টই লিখলো। এটি সেই রাষ্ট্রপুঞ্জ যখন অন্য কোনো দেশের উপর এক প্রোডাক্ট অন্য বিধর্মীদের লাশের উপরে লাশ ফেলে দেয়। হ্যাঁ, এক একটা জায়গায় ঘরে ঢুকে তাদেরকে ধামাকা করে উড়িয়ে দেয়, স্কুল কলেজ সব কিছুকে বসিয়ে দেয়। এটি সেই রাষ্ট্রপুঞ্জ, তখনও সেখানে তারা কিছু বলে না। এটি সেই রাষ্ট্রপুঞ্জ যার নীতি নির্ধারিত হয় আমেরিকা ভেটো পাওয়ার দিয়ে, সৌদি তেলের ডলারে, পশ্চিমারা ঠিক করে রাখা এজেন্ডা দিয়ে, আগে থেকেই যে কাকে কি বলতে হবে। আর আজ সেই রাষ্ট্রপুঞ্জ আমাদের শেখাতে এসেছে যা আমরা কিভাবে আমাদের সীমান্তে সুরক্ষা করব। শুনতে অদ্ভুত লাগে, তবে অদ্ভুতের চেয়েও এটি বেশি বিপজ্জনক, কারণ এটি দেখায় যে রাষ্ট্রপুঞ্জের মতো সংস্থা কতটা দ্বিমুখী নীতিতে চলে। কখন তারা মানবাধিকারের কথা বলে, আবার কখনো তারা চুপ হয়ে যায়। এইসব ঠিক হয় সামনের দেশটি কতটা শক্তিশালী তার উপর ডিপেন্ড করে। বন্ধুরা, এই নিয়ম দুনিয়ার সব জায়গায় খাটে। সে দুর্বল তাকে পায়, তাকেই শেখাতে আসে, আর যে শক্তিশালী তার সামনে সবাই চুপ করে থাকে। ভারত আজ শক্তিশালী, আর তারা শক্তিশালী ভারতকে দুর্বল করার জন্য যে কোনো রকমের ফন্দি ফেকে আপন করে নিচ্ছে। এখন প্রশ্ন ওঠে, ভারত কেন ঝুঁকবে? ভারতের সেনাবাহিনী কি নেই? ভারতের কাছে কি নিউক্লিয়ার বোমা নেই? ভারতের অর্থনীতি কি এখন এতটাই দুর্বল? আমাদের জওয়ানরা কি সেই জওয়ানদের চেয়ে কম যারা কার্গিলে প্রাণ দিয়েছিল? আমাদের বিজ্ঞানীরা সেই সমস্ত বিজ্ঞানীদের যে কম যারা পোখরানে নিউক্লিয়ার পরীক্ষা করেছিল? একেবারেই নয়। ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, 140 কোটি মানুষের শক্তি। আমাদের কাছে বিশ্বের তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে। আমরা নিউক্লিয়ার শক্তিধর দেশ। আমরা মিসাইল টেকনোলজি, স্পেস টেকনোলজি, সাইবার টেকনোলজিতে বিশ্বের প্রথম সারি দেশগুলোর মধ্যে গণ্য হই। তাহলে কেন এই আশা করা যায় যে ভারত নতি স্বীকার করবে? কারণ তারা এখন পুরনো ভারতে বেঁচে আছে। তারা সেই ভারতকে মনে রেখে যা গোলাম ছিল, যা দরিদ্র ছিল, যা অন্ন বস্ত্রের জন্য তসরত করত, তারা এখনও হজম করতে পারেনি যে ভারত আর আগের ভারত নেই, বদলে গেছে। আজকের ভারত সেই ভারত নয় যা কারো চাপে পড়ে নিজের সিদ্ধান্তকে সম্পূর্ণ পাল্টে নেবে। আজকের ভারত হলো সেই ভারত যা আমেরিকাকেও নিজের শর্তে ব্যবসা করা শেখাচ্ছে, যা চীনকেও সীমান্তের যোগ্য জবাব দিচ্ছে, যা পুরো বিশ্বকে কোভিড ভ্যাকসিন দিয়ে
খেলা দেখিয়ে দিয়েছে। এবার ভেতরের কথা বলা যাক। সেই সব কথা যা সাধারণ মিডিয়া কখনোই দেখায় না বা বলে না, যা পাকিস্তানি বাংলাদেশি চ্যানেলগুলো দেখায় না, যা পশ্চিমা মিডিয়া লুকিয়ে রাখে। যেমন এই ষড়যন্ত্ররাজ নতুন দিল্লির অলিন্দে পৌঁছালো, অমনি একটি জরুরি বৈঠক ডাকা হলো। এটি কোনো সাধারণ বৈঠক ছিল না, এটি সেই সব মানুষের বৈঠক ছিল যাদের সামনে যদি কেউ চাপ সৃষ্টি করার চেষ্টা করে বা সৃষ্টি করে, তবে তারা উল্টে কিভাবে চাপ দিতে হয় তা শিখিয়ে দেয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। হ্যাঁ, এই চারজন মানুষ ভারতের নিরাপত্তার কৌশলের মেরুদণ্ড। এরা সেই মুখ যারা পুলওয়ামার জবাব বালাকোটে দিয়েছিল, এরা সেই মস্তিষ্ক যারা কার্গিল থেকে শুরু করে উরি পর্যন্ত প্রতিটি লড়াই পরিচালনা করেছে। এই বৈঠকে কি সিদ্ধান্ত হলো? সিদ্ধান্ত হলো পরিষ্কার, কড়া, কোনো দ্বিধা ছাড়াই 4টি বড় সিদ্ধান্ত নেওয়া হলো। প্রথমত, কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ 1 সেকেন্ডের জন্য থামবে না। যদি আগের প্রতিদিন 1 কিলোমিটার লাগানো হচ্ছিল, তবে এখন সেটা বাড়িয়ে 2 কিলোমিটার লাগানো হবে। গতি কমবে না, বরং বাড়বে। দ্বিতীয়ত, সীমান্তে মোতায়েনের প্রতিটি কমান্ডার, প্রতিটি অফিসার, প্রতিটি জওয়ানকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে, তোমাদের কোনো বাইরের চাপে তোয়াক্কা করার প্রয়োজন নেই। তোমাদের কাজ সীমান্ত সুরক্ষিত করা, বাকি সব আমরা দেখে নেব। তৃতীয়ত, কূটনৈতিক স্তরে পররাষ্ট্র মন্ত্রক একটি সক্রিয় পদক্ষেপ নিয়েছে। প্রতিটি দেশের সামনে সেই তথ্য তুলে ধরা হয়েছে যারা ভারতের সাথে ব্যবসা নিরাপত্তা অংশীদারিত্ব চায়। তাদের জানানো হয়েছে কিভাবে সীমান্তে পার থেকে অবৈধ অনুপ্রবেশ, ড্রাগস, অস্ত্র, জালনোট ভারতে আসছিল। এবং প্রতিটি দেশের কাছে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার বিষয়ে কোনো রকম বাহ্যিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তা সে রাষ্ট্রপুঞ্জ থেকে আসুক, আমেরিকা থেকে আসুক, কিংবা অন্য কারো কাছে থেকে। চতুর্থত, এটাও ঠিক হয়ে গেছে, যদি কোনো দেশ বা সংস্থা ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে, তবে তাকেই সেই মুদ্রাতেই জবাব দেওয়া হোক। হ্যাঁ, অর্থাৎ পরিষ্কার কথা, যদি আমেরিকা চাপ দেই, তবে ব্যবসা থেকে শুরু করে ভিসা পর্যন্ত সব কিছুতে তার প্রভাব পড়বে। যদি রাষ্ট্রপুঞ্জ চাপ দেই, তবে ভারত তার ফান্ডিং আর পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলবে। আর এই হলো নতুন দিল্লির সিদ্ধান্ত, এই হলো আজকের ভারত। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্রতিটি ভারতের মনে আসে, যদি ভারত তাদের কোনো রকম একতরফা নির্দেশ মানতে পরিষ্কার অস্বীকার করে দিয়ে, তবে শেষ পর্যন্ত তারা কি করতে পারে? তারা কি ভারতের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নিতে পারে? ভারতকে কি দুনিয়া থেকে আলাদা করা সম্ভব? ভারতের ওপর কি কোনো নিষেধাজ্ঞা জারি হতে পারে? আসুন এটিকে একটু খুব গভীরভাবে আর একদম সহজ ভাষায় বুঝি। তো দেখুন, রাষ্ট্রপুঞ্জের কাছে 3টি হাতিয়ার রয়েছে এই মুহূর্তে। প্রথমত কূটনীতিক, দ্বিতীয়ত অর্থনৈতিক, তৃতীয়ত সামরিক। একবার দেখা যাক এই 3টা কতটা কার্যকরী। তো প্রথম হাতিয়ার হলো কূটনৈতিক চাপ, অর্থাৎ নিন্দা প্রস্তাব, বিবৃতি দেওয়া, আন্তর্জাতিক মিডিয়া প্রচার চালানো। তারা ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে একটি নিন্দা প্রস্তাব পেশ করতে পারে। কিছু দেশ মিলে ভারতের সমালোচনা করবে। কিন্তু বন্ধুরা, এতে কি ভারতের কোনো ফারাক পড়বে? তো বন্ধুরা, একেবারেই না। দ্বিতীয় হাতিয়ার হলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তারা বলতে পারে, আমরা ভারতের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করব, ভারতকে আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে বের করে দেব, ভারতের সাথে কোনো দেশ ব্যবসা করবে না। এটি শুনতে খুব বড় কথা মনে হয়, কিন্তু এটা কি সত্যি হতে পারে? তো একেবারেই না। তৃতীয় হাতিয়ার হলো সামরিক পদক্ষেপ, অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ নিজের সেনাকে পাঠাক কিংবা কিছু দেশ মিলে ভারতের উপর হামলা করুক। বন্ধুরা, এটিও শুনে হাসি পায়, কারণ এটি স্বপ্নেও সম্ভব নয়। সামরিক পদক্ষেপের জন্য সবচেয়ে প্রথমে প্রয়োজন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাস হওয়া, এবং নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য দেশ রয়েছে। তার মধ্যে রয়েছে আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স। মানে এদের মধ্যে যে কোনো একটি দেশ ভেটো দিলে প্রস্তাব বাতিল বা ক্যান্সেল হয়ে যায় বা থেমে যায়। এখন দেখুন, রাশিয়া ভারতের পুরনো আর বিশ্বস্ত বন্ধু। আজও ভারত রাশিয়ার মধ্যে গভীর প্রতিরক্ষার কূটনৈতিক সম্পর্ক রয়েছে। রাশিয়া কখনোই ভারতের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাস হতে দেবে না। ফ্রান্সও ভারতের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার। রাফাল থেকে শুরু করে পরমাণু শক্তি পর্যন্ত দুই দেশের মধ্যে গভীর অংশীদারিত্ব রয়েছে। ফ্রান্সও ভেটো দিয়ে দেবে, সুতরাং ভারতের বিরুদ্ধে কোনো প্রস্তাবে নিরাপত্তা পরিষদে পাস হতে দেবে না। আর এটা নিশ্চিত। আর যদি কোনো দেশ একাকী ভারতের উপর হামলা করার কথা ভাবে, তবে সেটা আরও বেশি হাস্যপদ হবে। ভারতের কাছে পরমাণু বোমা আছে, ভারতের কাছে বিশ্বের 3য় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে, 14 লক্ষেরও বেশি সক্রিয় সৈনিক রয়েছে, অগ্নি 5 থেকে অগ্নি 6 এর মতো পৃথ্বী ক্রুজ মিসাইল, স্টেলথ ফাইটার্স, ড্রোন, সাইবার ওয়ারফেয়ার। ভারত প্রতিটি ফ্রন্টে প্রস্তুত। এবার কথা বলা যাক আসল বাস্তবে পরিস্থিতি নিয়ে। ক্যামেরার আড়ালে, নিউজ চ্যানেল থেকে দূরে, সোশ্যাল মিডিয়ার হইচই থেকে দূরে যা ঘটছে ভারত বাংলাদেশ সীমান্তে, বন্ধুরা, এটি কোনো সাধারণ সীমান্ত নয়। ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের 5ম দীর্ঘতম স্থল সীমান্ত, যা প্রায় 4096 কিলোমিটার। এত দীর্ঘ সীমান্ত যে আপনি যদি এটিকে পায়ে হেঁটে পার করতে চান, তবে 4 মাস খানেক সময় লেগে যাবে। আর এই সীমান্ত অত্যন্ত জটিল। কোথাও সুন্দরবনের মতো ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে, যেখানে যাওয়া কঠিন। আমাদের বিএসএফ জওয়ানরা, বর্ডার সিকিউরিটি ফোর্স জওয়ানরা যা গরমেও ভয় পায় না, নরমেও ভয় পায় না, বৃষ্টিকে ভয় পায় না, বন্যাকে ভয় পায় না, দলদলকে ভয় পায় না, জঙ্গলকে ভয় পায় না, এমনকি তারা 50 ডিগ্রি উত্তপ্ত সেলসিয়াসের তীব্র গরমকেও ভয় পায় না। বন্ধুরা, হ্যাঁ, ভারতের পূর্ব সীমান্তে কাঁটাতার লাগবেই, কেউ মানুক আর না মানুক।
রাষ্ট্রপুঞ্জ কাঁদুক আর আমেরিকার চাপ সৃষ্টি করুক, কোনো ফারাক পড়বে না। দ্বিতীয়ত, ভারত পরিষ্কার করে দিয়েছে সে নিজের জাতীয় নিরাপত্তার বিষয়ে কারো কাছে কখনোই চাপে মাথা নত করবে না। বন্ধুরা, আপনারা যদি সত্যি চান যে ভারত কখনো কারো কাছে চাপে মাথা নত না করুক বা চাপে না আসুক, তবে এখনই একটা কাজ করুন, এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় হিন্দ। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন আপডেটে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।